এসএসসি 27-28 স্টুডেন্টরা কপি কল সিরিজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে থেকে নিয়ে টোটাল 4টা থেকে 5টা ভিডিওতে তোমরা কপি কলের বস হয়ে যাবা। কপি কল সম্পর্কিত যেই প্রশ্নই এসএসসি লেভেলে আসুক না কেন তুমি এইভাবে অ্যান্সার করে দিয়ে আসবা, এবং তখন তোমার মনে পড়বে আমার কথা যে না, পড়েছিলাম ক্লাস বেলে, দ্যাটস ওয়াই আমি এইটা পারলাম। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে আমরা আলোচনা করব কপি কলের প্রথম টাইপ, যেটাকে বলা হচ্ছে ঘর্ষণহীন তলের একটি অঙ্ক বলা যায় বা টাইপ বলা যায়। এই ধরনের অঙ্ক কিন্তু এসএসসি পরীক্ষায় আসে। তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলি অ্যানালাইসিস করো, আমি বলবো লাস্ট 7-8 বছরের ভেতরে প্রায় 4-5 বার এইরকম এসেছে কপি কলের ম্যাথ। কোথা থেকে? তোমাদের 3rd চ্যাপ্টার থেকে। তো তুমি কেন এগুলি বাদ দিয়ে যাবে বলো? তো প্রথম যেইটা আছে টাইপ, সেখানে তুমি দেখতে পাচ্ছ তুমি লেখা আছে যে ঘর্ষণহীন তল। তার মানে এইখানে এই যে M1 বস্তুটি রয়েছে, এই বস্তুটির ওপরে কোনো ধরনের ফ্রিকশন বা ঘর্ষণ আমরা কাউন্ট করব না বা ধরবো না, ঠিক আছে? এবং এই যে সিস্টেমটা তুমি দেখতে পাচ্ছ, এখানে একটা আছে M1, এখানে আছে আর একটা বস্তু M2। এখন এই সিস্টেমটা ততক্ষণ পর্যন্তই মানে ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে যতক্ষণ পর্যন্ত এই দুই সাইডের কি টানটা সমান থাকবে। যখনই ভারসাম্যটা মানে লুজ করবে, তার মানে কি দাঁড়াচ্ছে? ভারসাম্য কখন লুজ করবে? যখন এই M2টা ভারী হয়ে যাবে। M2টা ভারী হইলেই সিস্টেম কি রান করা শুরু করবে, সে তখন কি পড়ে যাওয়া শুরু করবে এভাবে। তো সেম জিনিস, তার মানে এই সিস্টেমটা যদি দৌড়াইতে হয় বা রান করতে হয়, তার মানে তোমার বুঝতে বাকি নাই, এখানে শর্তটা হচ্ছে M2 গ্রেটার দেন M1 হতে হবে। M2 গ্রেটার দেন M1 যদি হয়, তাহলে M2 গ্রেটার দেন M1 এই শর্ততে তোমার এই সিস্টেমটা কি কাজ করবে। M2 গ্রেটার দেন M1 যখন এটা ভারী, এটার ভর, বুঝছো? ভর, ওজন না কিন্তু। ওজন আর ভর আলাদা, তোমরা জানো। ভর হচ্ছে ম্যাস আর ওজন হচ্ছে ওয়েট। তাহলে ওয়েটের সাথে কি জি থাকে। তাহলে এখন এই যে পুরাটা তোমাকে বলবে যে বল নির্ণয় করতে বা সিস্টেমের ত্বরণ নির্ণয় করতে বা টান বল যেটা, সেটা নির্ণয় করতে বলবে। এখন তোমার এটা দেখে মাথা হ্যাং হয়ে যায়, ঠিক আছে? আসলে মাথা হ্যাং হওয়ার মতো কিছু না। তুমি যদি দেখো বাবা, M2 এর একটা কিন্তু ওজন আছে, সে কোন দিকে ক্রিয়া করছে? সে ক্রিয়া করছে হচ্ছে নিচের দিকে। সে নিচের দিকে কি বলে ক্রিয়া করছে বাবা? M2G বলে ক্রিয়া করছে। এবং এই সেম ভাবে এর কিন্তু একটা কি আছে? M1G আছে। কিন্তু এটাকে আমরা কাউন্ট করব না, কারণ যেই তলের উপরে এই জিনিসটা আছে, ওই তলের উপরে M1G যেইভাবে তোমার কি প্রেসার দিচ্ছে, উল্টা রিফ্লেক্সিভ ফোর্স মানে প্রতিক্রিয়া বলের কারণে এই দিকে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। কার জন্য? রিফ্লেক্সিভ ফোর্স বা প্রতিক্রিয়া বল। রিফ্লেক্সিভ ফোর্স বা প্রতিক্রিয়া বলের কারণে কি হচ্ছে বলতো? এই যে M1Gটা আছে, এটা নালিফাই হয়ে যাচ্ছে। এটা ইকুয়েশনে কাউন্ট করা যাবে না। এখন M2G যেটা আছে, এটা তো নিচের দিকে, কিন্তু এই যে দড়িটা তুমি উপরে দেখতে পাচ্ছ, ওইটা কি হ্যাং করে রেখেছে না? এখানে বস্তুটা আছে, ওইটা কি উপরের দিকে বস্তুটাকে টানছে, আর বস্তু এই দড়িটাকে কি নিচের দিকে টানছে। বুঝো? একটু বোঝার চেষ্টা করো। এখানে বস্তু আছে, এখানে দড়িটা আছে। এখন এই দড়িটা এই বস্তুটাকে ঝুলিয়ে রেখেছে, তার মানে তার বলটা কোন দিকে? উপরের দিকে। আর এই বস্তুটা তাকে নিচের দিকে টানছে। তার মানে আমি ধরে নিতে পারি যে এখানে এখানে একটা তোমার টান কাজ করছে, যেটা কি টি, যেটাকে বাংলায় বলা হয় টান বল। এটা কাজ করছে কোন দিকে বাবা? উপরের দিকে, সে উপরে ধরে রাখছে। আবার এই যে টান উপরের দিকে কাজ করছে, M1 এর ক্ষেত্রে টানটা কি এই দিকে কাজ করছে না? টানটা কি এই দিকে কাজ করছে, কারণ ও কি ওই সাইডে যাচ্ছে। তাহলে তাহলে এইখানে তোমার কি টান বল আর একটা আছে যেটা ডান সাইডে আছে, এইটাও কি সেম টি। তার মানে এই যে এখন এটা এইদিকে পড়ে যাচ্ছে, এর জন্য একটা ত্বরণ হবে না? এর জন্য একটা ত্বরণ হবে না? তাহলে এটার জন্য যদি ত্বরণ একটা হতেই হয়, তাহলে ত্বরণটা তুমি যদি একটু দেখো, ত্বরণটা কি হচ্ছে? এই সাইডের ত্বরণটা এরকম এদিকে যাচ্ছে, আর এই দিকের ত্বরণটা কি নিচের দিকে যাচ্ছে।
তাহলে তুমি কিন্তু এটা বলতে পারো যে এটাও এ, এটাও কি এ ত্বরণে নিচে যাচ্ছে, এ ত্বরণে এটা নিচে যাচ্ছে, আর এটা এ ত্বরণে কি এই সাইডে যাচ্ছে। তাহলে এখন যখন এইরকম পরিস্থিতি, আমরা কি এখন এইটা ডিরাইভ করতে পারি কিনা একটু দেখো তো। কিচ্ছু না, কিচ্ছু নাই, সম্পূর্ণটা একটা সূত্রতে আসবে কি, এফ ইজ ইকুয়ালস টু এম এ। দ্যাটস ইট, দ্যাটস ইট। এই এফ ইজ ইকুয়ালস টু এম এ তুমি যদি সূত্রটা ভেতরে জাস্ট ভ্যালুটা বসাইতে পারো, তোমার অঙ্ক ডান। নাথিং, নাথিং, এর ভেতরে বসাইলেই অঙ্ক ডান। তো চলো কিভাবে দেখি। তুমি দেখতেছো এই জায়গাটায় আমি যদি বলি M2 ভরের জন্য, তাহলে M2 ভরের জন্য যদি আমি এখানে লিখি তাহলে কি আসবে দেখো। M2 ভরের জন্য যদি লিখি, M2 ভরের জন্য লিখলে আমি হচ্ছে যেটা পাবো যে M2 এর জন্য, M2 এর জন্য আমি কি পাবো, M2G নিচে কাজ করছে আর টি বল কি উপরে কাজ করছে। একটা কথা অলওয়েজ মাথায় রাখবা, যেটা জিতবে বা যেটা বেশি হবে, যার দিকে যাচ্ছে তার আগে বসাবা পজিটিভ, আর যেটা হেরে যাচ্ছে বা পিছিয়ে পড়ছে তার আগে বসাবা কি নেগেটিভ। এখন M2G বলটা নিচের দিকে যাচ্ছে আর টিটা কি উপরের দিকে যাচ্ছে, কিন্তু জিততেছে কে, মানে জয়ী হচ্ছে M2G। তার মানে আমার কথা মোতাবেক M2G এর আগে কি হবে, প্লাস হবে। তাহলে M2G বসাইলা, আর এখান থেকে যাচ্ছে কি বিয়োগ কার আগে, যে হচ্ছে হেরে যাচ্ছে, টান বলটা হেরে যাচ্ছে, এই টান বলটা কি হেরে যাচ্ছে, তাই টি। তাহলে এইটা ছিল সেই বল, এটা ছিল কি সেই বল, আর এই পাশে কিচ্ছু না, M2A। দ্যাটস ইট, এটা 1 নাম্বার সমীকরণ। ঠিক আছে। তারপরে যদি আমি বলি M1 এর জন্য, M1 এর জন্য যদি হয়, এই যে এই M1 এর জন্য, এই M1 এর জন্য জিতছে কে বাবা, M1 এর জন্য তো M1G নাই, নালিফাই করে দিয়েছে কে, রিফ্লেক্সিভ ফোর্স। তার জন্য শুধু কি কাজ করতেছে, তার উপরে শুধু টান বল কাজ করছে। তার মানে তুমি এখানে লিখতে পারো M1A, এটা 2 নাম্বার সমীকরণ। এবার 1+2 করে দাও বাবা, 1+2 করে দাও। এটা যদি আর একটু সুন্দর করে করি, 1+2 করে দাও। 1+2 যদি করো তাহলে 1+2 যদি করো কি হবে, কি হবে, 1+2 করলে এই হচ্ছে প্লাস টি মাইনাস টি কাটাকাটি যাবে, তাহলে এই পাশে থাকবে M2G ইজ ইকুয়ালস টু M2A প্লাস M1A, তাই না। তারপরে কি থাকবে, তারপরে কি থাকবে, তারপরে যদি ম্যাথমেটিক্স করো M2G আর এই সাইডে A কমন নিলে M2 প্লাস M1। এখন এটাকে এই সাইডে যদি নিয়ে আসি তাহলে M2G ডিভাইডেড বাই M2 প্লাস M1 হবে। এইটা তোমার সেই সূত্র যেটা এই সিস্টেমের জন্য প্রযোজ্য হবে। কোন সিস্টেমের জন্য, এই সিস্টেমের জন্য প্রযোজ্য হবে। তার সিস্টেমের ত্বরণ কি এ, তার মানে তোমার এইখানে কি লেখা লাগতো, যে ধরি সিস্টেমের ত্বরণ এ, সিস্টেমের সিস্টেমের ত্বরণ সমান এ। ঠিক আছে, ধরি সিস্টেমের ত্বরণ সমান এ। আচ্ছা, সিস্টেমের ত্বরণ সমান এ। এখন তুমি এখান থেকে কি কি বুঝলা, এইটাকে যে ত্বরণে এদিকে টানছে এইটাকে সেই ত্বরণেই কি নিচে যাচ্ছে, এটা বুঝলাম। আর টান বলটা সেম হচ্ছে, এইখান থেকে এইটুকুর যে টান বল ছিল এইখান থেকে এইটুকুরও টান বল একই থাকছে, তার মানে টান বলটা সেম থাকে। এখন তুমি আমাকে প্রশ্ন করে বসতেই পারো যে আই স্যার আপনি শুধু ত্বরণ নিয়ে কেন এত ব্যস্ত, আপনি টান বল বের করেন। আরে পাগল, এ যদি তুমি বাইর করো, দেখো তো জি সমান কি জানি আমরা, জি সমান জানি না 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা জানি না। যদি এইটা জেনে থাকি তাহলে এখানে জানি, এই ভর যদি জানি তাহলে তো ত্বরণ জানি। আর ত্বরণ যদি জানো, এই ত্বরণ জানার পরে তুমি যদি এই যে কোনো একটা সমীকরণে বসায়া দাও, ধরো এইটাই বসাই দিলা M1A, তাহলে 2 নাম্বার সমীকরণে বসাই দিলে কি হইতো, টান বল ডিরেক্ট পেয়ে যাইতা। তাহলে তোমার এখান থেকে এ বের করে সিস্টেমের ত্বরণটা বের করে তুমি যদি এইখানে বসায়া দাও তাহলে এই কেল্লা ফতে তুমি টান বল পেয়ে যাবা। এখন বলো তুমি এই জিনিস কেন পারবা না। তো চলো এখান থেকে তো বুঝলাম, এখান থেকে বুঝলাম। তোমার একটা বলি যে ধরো লেট
লেট M1 তোমার দেওয়া আছে 20 কেজি আর M2 দেওয়া আছে ধরো 40 কেজি, ঠিক আছে, 40 কেজি। আর তোমার হচ্ছে এখানে যেহেতু কোনো ঘর্ষণ নাই আর জি সমান জানি ধরো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, আমি জাস্ট ধরে নিলাম এই ভ্যালুগুলো, এটা ভারী এটা হালকা, তাহলে M2 40 কেজি M1 20 কেজি। তো আমার সিস্টেমের ত্বরণ পেয়েছি কি বলতো, আমার সিস্টেমের ত্বরণ কিন্তু এই যে পেয়েছি M2G ডিভাইডেড বাই M2 প্লাস M1, M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। ভালো কথা, তাহলে M2 কত পেয়েছি 40, M2 পেয়েছি কত 40 ইন্টু 9.8 ডিভাইডেড বাই M1 কত পেয়েছি 20, তারপরে 20 যোগ 40, তার মানে উপরে 40 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 60। এই হচ্ছে পরিস্থিতি। এই যখন পরিস্থিতি তাহলে তোমার যদি বলি কত আসে তোমার, আচ্ছা এই যদি হয় পরিস্থিতি তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 40 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 60, তাহলে 6.533 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমার কি সিস্টেমের ত্বরণ হলো। এখন তোমাকে যদি বলে টান বল নির্ণয় করতে তাহলে কি পেয়েছিলাম বাবা, কি পেয়েছিলাম, টি সমান সমান M1A ফ্রম 2 নাম্বার সমীকরণ, ফ্রম 2 নাম্বার সমীকরণ টি সমান সমান M1A পেয়েছিলাম। M1 কত, M1 হচ্ছে 20 কেজি, তাহলে 20 ইন্টু 6.533, এটা যদি বসাও তাহলে কত নিউটন আসে, গুণ 130.667 নিউটন। এখন তো এইটা আসলো, এখন দেখি তো এই কাহিনীটা যদি তুমি উপরে বসাইতা, ঠিক আছে, তোমাদের ডাউট সলভ করি। উপরে কি M2G মাইনাস টি ইজ ইকুয়ালস টু M2A, M2G মাইনাস টি ইজ ইকুয়ালস টু M2A, ঠিক আছে। তারপরে দেখো 9.8, এটা তো পজিটিভ হবে, ওইটা ওই সাইডে যাবে, এটা এত আগে না, এটা এত আগে না, তাহলে যদি করি তাহলে টি ইজ ইকুয়ালস টু দাঁড়াবে হচ্ছে M2G মাইনাস M2A। ভালো কথা, M2G মাইনাস M2A, তাহলে M2 ইজ ইকুয়ালস টু G মাইনাস A। তার মানে আমি হচ্ছে M2 পেয়েছি 40 আর G পেয়েছি হচ্ছে 9.8 আর এটা 6.533। এখন যদি করি তাহলে 40 ইন্টু 9.8 মাইনাস 6.533, তাহলে কত পেয়েছো 130.68। আর এখানে কত পেয়েছিলা 130 এই যে 667, এটার তুমি লিখতে পারো 130.68 নিউটন। এর পরেরটাকে তুমি বসাই দিতে পারো। তাহলে দেখতে পাচ্ছ তুমি যেই সমীকরণেই বসাও, আমি যে তোমার কাছে কথাটা বলেছিলাম গরিবের কথা বাসি হলে মিষ্টি হচ্ছে, কি যে এইখানে এই পাশে এই টান বল আর এই টান বল সেম, মিলছে কথা, এই টান বল আর এই টান বল সেম, তোমার কিচ্ছু না, শুধু তুমি এখান থেকে সিস্টেমের ত্বরণটা বের করবা, বের করে এইটিতে বসাই দিবা, তাহলে কি হবে তোমার টান বলও পেয়ে যাবা ত্বরণও পেয়ে যাবা। মাঝে মধ্যে অভিকর্ষ ত্বরণের সাথে তোমার কি করতে বলে, কম্পেয়ার করতে বলে, তাহলে এই জিনিস তুমি কি কখনো ভুলবা, কখনো তোমার আর এই টাইপ 1 কিন্তু ভুল হবে না। সেম তল সেম অঙ্ক, কিন্তু এখন আছে ফ্রিকশন বাবাজি। ফ্রিকশন বাবাজি থাকলে কেমন হবে চলো আজকের অঙ্কটি দেখে ফেলি এবং আজকের টাইপটি চলো আলোচনা করে ফেলি। গতকালকের মতো বলতে গত টাইপের মতোই তুমি কিন্তু একদম এইভাবে সলভ করে ফেলবা। তাহলে এইভাবে সলভ করতে চাইলে অবশ্যই ক্লাস বেলের ক্লাসগুলি মনোযোগ দিয়ে করতে হবে, ঠিক আছে। এখন যদি বলি যে এখানে দেখতে পাচ্ছ যে এখানে আসলে কাহিনীটা কি বলছে, যে এটা ঘর্ষণযুক্ত তল, তার মানে এই যে তক্তা এইখানে কিন্তু ঘর্ষণ বিদ্যমান, এখানে কি বিদ্যমান, ঘর্ষণ বিদ্যমান। আর তুমি জানো, তোমাকে আগে থেকে যদি বলে রাখি যে এই যে ঘর্ষণ বল বা এখানে একটা ঘর্ষণ গুণাঙ্ক আছে, এটা কি আছে, ঘর্ষণ গুণাঙ্ক আছে। এখন বাবা বলো তো ঘর্ষণ গুণাঙ্ক জিনিসটা কি, ঘর্ষণ গুণাঙ্ক জিনিসটা কি, ঘর্ষণ গুণাঙ্ক এই জিনিসটা কি, ঠিক আছে। আমরা জানি যে এফ সমানুপাতিক
আর রিফ্লেক্সিভ ফোর্সের ঘর্ষণ হচ্ছে প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। আমরা কি জানি? ঘর্ষণ হচ্ছে প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। তার মানে এটাকে তুমি লিখতে পারো এই যে ঘর্ষণ গুণাঙ্ক ইনটু আর। আর এখানে আর মানে রিফ্লেক্সিভ ফোর্স বলতে বোঝানো হচ্ছে কি? ওজন। তাহলে ওজন যদি হয় তাহলে এইখানে অপোজিটে কি হয়? এফ ডিভাইডেড বাই আর। মিউ সমান কি হয় বলতো? এফ ডিভাইডেড বাই আর। মিউ সমান তোমার এটা কি লেখা যায়? মিউ সমান সমান এফ ডিভাইডেড বাই আর লেখা যায়। আর আর যেহেতু ওজন, তার মানে তুমি এখানে মিউ সমান কি লিখতে পারো? এফ বাই এমজি লেখা যায়। ওজন যেহেতু এফ বাই এমজি, তার মানে উপরে এফ আর নিচে যদি এটা রাখো সেটাকে তোমার কি বলা হবে? ঘর্ষণ গুণাঙ্ক। এখন যদি তুমি ধরো ঘর্ষণ গুণাঙ্কের মান ধরলা 0.2, ভালো কথা। তাহলে 0.2 ধরলে তোমার এখানে এম দেওয়া আছে, জি দেওয়া আছে, তুমি ঘর্ষণ বল পেয়ে যাবা সেখান থেকে। খুব স্বাভাবিক একটা ব্যাপার। আর এইখানে যদি স্ট্যাটিক ঘর্ষণ হয়, মানে স্থিতি ঘর্ষণ হইলে কিছুই না, এটা হবে এই জিনিস। আর কাইনেটিক ঘর্ষণ মানে গতীয় ঘর্ষণ যদি হয় তাহলে এটা হবে এই জিনিস। এই এতটুকুই কথাবার্তা। তাহলে এইটা যদি ঘর্ষণ গুণাঙ্ক হয়, এখানে যদি ঘর্ষণ থাকে এবং তুমি অলরেডি জানো, আবার মনে করাই দিচ্ছি যে গতির বিপরীতে ঘর্ষণ কাজ করে। মানে গতি যদি এদিকে যায়, ঘর্ষণ কোন দিকে যাবে? এদিকে যাবে। তার মানে এটা কি? বিপরীতে কাজ করবে। তার মানে এইখানে আর কিছুই না, আগের থেকে এই দিকে একটা ঘর্ষণ কিন্তু আসবে। তার মানে আমি যদি বলি এখানে একটা মিউকে m1 জি আসবে। ঠিক আছে? এটাকে যদি শর্টে লিখি তাহলে এফ আসবে একটা এই সাইডে। কোন সাইডে? এই সাইডে একটা এফ আসবে। আবারও তুমি দেখতে পাচ্ছ, এটাকে আমি যদি m2 ধরি আর এটাকে যদি আমি m1 ধরি, তার মানে এইখানে শর্তটা, এটা রান করতে, এই সিস্টেমটা রান করতে কি লাগবে? এই সিস্টেমটা রান করতে কিন্তু m2 গ্রেটার দেন m1 লাগবে। যদি m1টা এখানে দিতাম কি হইতো? m1 গ্রেটার দেন m2 লাগতো। ঠিক আছে? জাস্ট জিনিসটা ফিল করার চেষ্টা করো। ফিল করলে তুমি এই জিনিসটা বুঝতে পারবা। তাহলে দেখো, এটা শর্ত আবারও বলে দিলাম যে m2 গ্রেটার দেন m1 হইলে দেন এটা দৌড়ানো শুরু করবে, এটা নিচে নামা শুরু করবে, আর এটা কি? এদিকে যাওয়া শুরু করবে। এই যদি হয় পরিস্থিতি, তাহলে এখানে কিন্তু আবারও সেম কি কাজ করবে বলতো? এদিকে টি কাজ করবে, আর এর উপরের দিকে একটা তোমার কি টি কাজ করবে, যেটাকে বলা হচ্ছে টান বল। এটাকে কি বলা হচ্ছে? টান বল কাজ করবে। আবার এইদিকে যে m1 জিটা ছিল তার প্রতিক্রিয়া বল রিফ্লেক্সিভ ফোর্স হিসেবে সেটাকে ক্যান্সেল করে দেবে। তার মানে রিফ্লেক্সিভ ফোর্স হিসেবে কি করবে? ক্যান্সেল করে দেবে। তার মানে এই বস্তুটার উপরে শুধু এই এফ এবং এই টি এর ভূমিকা থাকবে। তাহলে এই যখন পরিস্থিতি, তো চলো আমরা যদি হচ্ছে এইটার ডিরাইভটা একটু দেখি। আর অবশ্যই তুমি অলরেডি জানো, সেটা হচ্ছে কি বলা যায় বলো তো? এই ত্বরণটা এই দিকে কাজ করবে। এই ত্বরণটা কি? এইদিকে, কারণ এই দিকেই তো কি বস্তুটা ধাবিত হবে, যে জিতবে ত্বরণটা সেদিকেই যাবে। আর এই সাইডের ত্বরণটা কি? এই বরাবর কাজ করবে, মানে নিচের দিকে কাজ করবে। তাহলে এই যে একটা হচ্ছে আমরা বিল্ড আপ দিলাম, এখন চলো এটা একটু প্রুফটা দেখি, আসলে প্রুফটা কেমন। এখন তুমি দেখতে পাচ্ছ m2 আছে, তাহলে m2 ভরের বস্তুর জন্য যেটা দাঁড়ায় যে m2g নিচের দিকে ক্রিয়া করবে। m2g যদি নিচের দিকে ক্রিয়া করে, ভালো কথা। আমি গত ভিডিওতেও বলেছি, যে জিতবে তার আগে পজিটিভ, যে হারবে তার আগে নেগেটিভ। তার মানে এই টি আর এই m2g এর ভেতরে জিতেছে m2g, তাই ওর আগে পজিটিভ, আর হেরেছে টি, তাই টি এর আগে নেগেটিভ, এবং তারপরে কি m2a। দ্যাটস ইট। এটা কোন সূত্র থেকে এসেছে? এটা এসেছে F is equals to ma। এই সূত্রটা থেকেই কিন্তু এত কিছু কাহিনী আমরা করছি। কোন সূত্রটা থেকে? F is equals to m2 সূত্রটা থেকেই আমরা এই কাহিনীটা করছি। তারপরে m1 ভরের জন্য তাহলে কি আসবে? m1 ভরের জন্য আমি আগেই বলেছি, জিতবে কে? যা জিতবে তার আগে পজিটিভ, জিতবে টি, তাই টি এর আগে পজিটিভ, আর হারবে হচ্ছে তোমার এই এফ মিন্স কি? এই যে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল, ফ্রিকশনাল ফোর্স হারবে, তাহলে এটা এফ যাবে। দেন এটা আসবে কি? m1a। ভালো কথা। 2 যদি বসাই তাহলে এই প্লাসটি, এই মাইনাসটি আর এই প্লাসটি কেটে যাবে, এই মাইনাসটি এই প্লাসটি কেটে যাবে। তাহলে যদি দেখি তাহলে কি থাকতেছে, আমি যদি দিলাম যোগ কইরা যা আছে কপালে, যদি বলি দিলাম যোগ কইরা, তাহলে যোগ করে দিতেই হবে।
আচ্ছা, যোগ করে দিই। আচ্ছা, ভালো কথা। এখন যদি যোগ করে দিই তাহলে 1 + 2 করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে m2g থাকবে, তারপরে আমরা -f পাবো, আর ওইদিকে পাবো হচ্ছে m2a প্লাস m1a। ঠিক আছে। এখন তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে এখান থেকে এই সাইডে তো আর কিছু নাই, ওই পাশে আমি কমন নিতে পারবো m2g -f ইজ ইকুয়ালস টু, তোমার এখানে a কমন নিলে m2 প্লাস m1। এখন যদি এটাকে এই সাইডে লিখি তাহলে তুমি লিখতে পারবা m2g -f ডিভাইডেড বাই কি লেখা যায় বলো তো? m2g m2 প্লাস m1। এখন যদি তুমি চাও তাহলে কচি করে এই f এর ভ্যালুটা বসায় দিতে পারো। f এর ভ্যালুটা আর কিছুই না বাবা, f এর ভ্যালু হচ্ছে মিউ m1g। কারণ কি f সমান, এই যে দেখো এইটা কিন্তু কাজ করবে, এটা কিন্তু কাজ করবে। তার মানে এখানে মিউ পাবা, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.2, এখানে বসাবা। কার উপরে ঘর্ষণ কাজ করছে? m1 বস্তুর উপরে কাজ করছে। m1 এর ভর কত? 20 কেজি, তাহলে m20 বসাবা, g 9.8 বসাবা, ঘর্ষণ বলের মান পেয়ে যাবা। অথবা তুমি চাইলে এভাবেও কিন্তু বসাইতে পারো। তো ওইটা যদি বসাও তাহলে আমি যদি বলি তাহলে উপরে হচ্ছে g কমন নিতে পারবা। g কমন নিলে m2 মাইনাস মিউ m1 ডিভাইডেড বাই m2 প্লাস m1 এ। এটা হচ্ছে সেকেন্ড সমীকরণ। তুমি কিন্তু সেকেন্ড টাইপের সেকেন্ড সিস্টেমের ত্বরণ বের করার সমীকরণ পেয়ে গেলা। এটা হচ্ছে সেই সমীকরণ। কি হইল? g ইন্টু m2 মাইনাস মিউ m1 ডিভাইডেড বাই m2 প্লাস m1। এটা কি মনে রাখার কোনো বস্তু? তুমি কিন্তু এইভাবে কিন্তু করে বের করে ফেলতে পারো। এটা মুখস্থ করার কিছু না, এটা ফিল করো। এটা মুখস্থ করার কিছু নাই, তুমি ফিল করো। তোমার লজিক কি বলে? লজিক তো এইটাই, লজিক তো এইভাবেই বিল্ড আপ হচ্ছে। জির ভ্যালু কত? 9.8। m2 ভ্যালু কত? m2 ভ্যালু 40 কেজি, মাইনাস ঘর্ষণ গুণাঙ্ক মিউ এর মান কত? 0.2 ধরে নিয়েছি, লেট লেট এটা 0.2। তারপরে m1 এর ভ্যালু কত? m1 এর ভ্যালু 20 কেজি, ডিভাইডেড বাই m2 প্লাস m1, m2 প্লাস m1। তাহলে সিস্টেমের ত্বরণ বের করবে, সিস্টেমের ত্বরণ বের হবে। এবং m1 মানে টাইপ 1 এর ভিডিওতে আমি কিন্তু বলে দিয়েছি, পার্ট 1 এর যে ভিডিওটা ছিল সেখান থেকে বলে দিয়েছি যে এই যে এ যে পাচ্ছ এইটার ভ্যালুটা এই যে কোনো একটা সমীকরণে বসাও তুমি টির ভ্যালু পেয়ে যাবা। যে কোনো একটা সমীকরণে বসাও তুমি টির ভ্যালু পেয়ে যাবা। টান বল। তাহলে হোয়াটস দ্য বিগ ডিল হেয়ার? এখানে কোনো বিগ ডিল আসলে নাই। ঠিক আছে। তাহলে আমরা যদি আবার এই অঙ্কটা করি, আমরা কিন্তু জানি যে সেমই আসবে, এই টান বলটা আর এই টান বলটা সেমই আসবে। আবার এক্সিলারেশন একটা ভ্যালু আসবে, তবে সেম আসবে যেটা সেটা নতুন ভ্যালু, কারণ প্রথম টাইপ 1 এর যেটা সেটা আমরা 20 আর 40 কেজি দিয়েই করেছিলাম, কিন্তু কাহিনী কোথায় হয়েছিল? ঘর্ষণ বল ছিল না। এখন ঘর্ষণ গুণাঙ্ক যদি 0.2 হয় তাহলে এত কথা না বলে চলো একটু অঙ্কটা একটু যদি করে দেখায় দিই তোমাদেরকে, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হয়। আমি বলছি যে এখানে মিউ যেটা আছে সেটা 0.2, যেটা কাইনেটিক মিউ অবশ্যই। তাহলে এফ কে কত দাঁড়াবে বাবা? এফ কে দাঁড়াবে, আর এটা ক্রিয়া করছে কার উপরে? m1 ভরের উপরে। m1 ভরের উপরে ক্রিয়া করলে মিউ1 m1g এটা আছে, তাহলে মিউ1 0.2, m1 এর ভর হচ্ছে 20 কেজি, জি হচ্ছে 9.8। খুব ভালো কথা। এটা যদি কাজ করে তাহলে 0.2 ইন্টু 9.8 ইন্টু 20, এমত অবস্থায় এটা হবে 39.2 নিউটন। হিউজ ফ্রিকশন ফোর্স, ফ্রিকশনাল এটা গেল এফ কে। এখন ত্বরণ বলছে, এটা ত্বরণ বলছে আমরা যদি বলি যে জি এম টু মাইনাস মিউ m1 ডিভাইডেড বাই, আচ্ছা এটা কি দরকার আছে শোনা? এটার কি খুব দরকার ছিল? আচ্ছা, আমরা কিন্তু এটা ইউজ না করে এই ইকুয়েশনটাও ইউজ করতে পারি উপরেরটা, কারণ আমরা অলরেডি ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু বের করে ফেলেছি। আর যদি একসাথে করতে চাও তাহলে তো খুব ভালো, তুমি একসাথে করতে পারো। আমি যেহেতু ফোর্সের ভ্যালু বের করেছি তাই আমি এই লাইনটাকে ইউজ করছি। এই লাইন আর এই লাইনের ভিতরে কোনো পার্থক্য নাই, শুধু এফ এর ভ্যালুটা নিচে বসিয়ে দিছি, দ্যাটস ইট। এই যদি দেখি m2g মাইনাস এফ, এর ভ্যালু কি বলছে? এর ভ্যালু বলছে m2g মাইনাস এফ ডিভাইডেড বাই m1 প্লাস m2। ঠিক আছে। তাহলে m2g কত? 40, g কত? 9.8, আর f কত? f হচ্ছে পেয়েছি 39.2।
তারপরে নিচে কত m1 প্লাস m2, m1 প্লাস m2 হচ্ছে 40 যোগ 20। তাহলে এখন যদি দেখো এই সম্পূর্ণটা করো, তাহলে এই সম্পূর্ণটা করলে তোমার কি আসে, এই সম্পূর্ণটা করলে 40 ইন্টু 9.8 মাইনাস 39.2 ডিভাইডেড বাই 60, 5.88। দেখছো 5.88 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ কমছে কি কমে নাই? যারা টাইপ 1 পার্ট 1 দেখছো, ত্বরণ কমছে কি কমে নাই? তখন 6.533 আসছিল, এখন কত আসছে? 5.88। তার মানে ঘর্ষণের যে উপস্থিত, বুঝা গেছে? ঘর্ষণের যে তোমার মানে ঘর্ষণ যে সেখানে উপস্থিত, সেটা হচ্ছে এই ভ্যালুতেই তো বোঝা যাচ্ছে যে অতএব এ সমান কত আসছে? 5.88। এখন আসো, এখন যদি এরকম পরিস্থিতি হয় তাহলে টান বলের মান কত? টি সমান কত পেয়েছি? টি মাইনাস এফ সমান m2 এ পেয়েছি না? হ্যাঁ, m1 এ পেয়েছি। টি মাইনাস এফ সমান কি পেয়েছি? m1 এ পেয়েছি ফ্রম সেকেন্ড ইকুয়েশন। তাহলে টি বের করব, তাহলে এফ প্লাস m1a, এফ প্লাস m1a, তাহলে টি সমান কত দাঁড়াচ্ছে? এফ হচ্ছে 39.2, 39.2 প্লাস m1 এর ভ্যালু কত? 20 ইন্টু 5.88, তাহলে কত দাঁড়ায়? টান বলের মান 39.2 প্লাস তোমার হচ্ছে 20 ইন্টু 5.88, তাহলে তোমার দাঁড়ায় 156.8 নিউটন। আগে কত ছিল? আগে কত ছিল তুমি যদি দেখো, তাহলে টাইপ 1 এতে আমি কিন্তু দেখাইছিলাম যে 130.68 নিউটন ছিল, আর এখানে কত আসছে? অতএব টি সমান সমান 156.8 নিউটন আসছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে টান বলটা কি বৃদ্ধি পেয়েছে, ত্বরণটা কি কমেছে। ঠিক আছে, টান বল বৃদ্ধি পেয়েছে আর ত্বরণটা কি হয়েছে? কমেছে। এখন এই জিনিস তুমি পারবা না, এটা আমি বিশ্বাসই করি না এখন আর। এই জিনিস তুমি যে পারবা না, এটা আমি আর বিশ্বাসই করি না। তোমাকে পারতেই হবে। এইটাই তো অঙ্ক, এইটাই তো কি অঙ্ক। আজকে আমরা আলোচনা করব রোলিং ফ্রিকশন নিয়ে। ঠিক আছে, রোলিং ফ্রিকশন এইভাবে তুমি যদি ঝুলিয়ে দাও, এতদিন কি উপরে বস্তু ছিল, এটা এখান দিয়ে কি কপিকলের সাহায্যে নিচে যাচ্ছিল, এবং সেখানে ঘর্ষণ থাকলে কি হবে, ঘর্ষণ না থাকলে কি হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে অলরেডি বলে দেওয়া হয়েছে। আজকে আমরা চিন্তা করব কি রোলিং ফ্রিকশন নিয়ে। কিন্তু তোমাদের এসএসসি লেভেলে অনেক সময় এই ভেতরে কপিকলের ঘর্ষণ টর্ষণ অনেক কিছু দিয়ে কিন্তু চিন্তা করা হয়, ইন্টার লেভেলে কিন্তু তোমাদের এত পেঁচানো হয় না। সো তোমাদের জন্য যেটা উপযোগী সেটা তোমাকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আজকে একটা রোলিং ফ্রিকশন নিয়ে আলোচনা করব। যদি দেখো এখানে একটা বস্তু থাকে, এখানে যদি ধরো একটা বস্তু আছে, ঠিক আছে, এই বস্তুটা ধরো এখানে আছে, এখানে একটা বস্তু আছে, যদি বস্তুটা এখানে থাকে ভালো কথা, আর একটা বস্তু ধরো এখানে, আচ্ছা, আর একটা বস্তু ধরো এখানে আছে, এখানে যদি আর একটা বস্তু থাকে, এটাকে বাঁকা চাকা না করি, নিচে নামিয়ে দিই, এটা হচ্ছে এখানে আছে, ধরো এটা এখানে আছে, তার মানে এখানে একটা বস্তু আছে আর এখানে নিচে একটা বস্তু আছে। এমতা অবস্থায় ধরো আমি বললাম যে এই বস্তুটা হচ্ছে m2 আর এই বস্তুটা হচ্ছে m1। এখন এইটা তুমি অলরেডি জানো, যারা আগের দুইটি পার্ট করেছো, যে এর নিচে যে ওজনটা সেটা কিভাবে কাজ করে, এভাবে কাজ করে m2g। এখানেও আবার নিচে কাজ করছে কি m1g। কিন্তু এখানে মজার ব্যাপার হচ্ছে যে তোমরা অলরেডি অবগত আছো, এটার কিন্তু ঝুলে আছে, যেহেতু দুইটাই ঝুলে আছে, এটার কিন্তু ঊর্ধ্বমুখী একটা টান বল আছে। তাহলে এর এইখানে কি আছে? একটা টান বল কিন্তু কাজ করছে, তার মানে টি ইজ ইকুয়ালস টু টান বল, টান বল কাজ করছে। সেম ভাবে এইখানেও একটা টান বল কাজ করছে এর উপরে। এখন কে জিততেছে হারতেছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু টান বল তো কাজ এর উপরেও করছে। এখন আমি তোমাকে বলছি যে এই জিনিসটা, রোলিং ফ্রিকশনটা রোল হইতে গেলে সিস্টেমটা কি হইতে হবে? ইমব্যালেন্স হইতে হবে। তার মানে একটা ভারী হইতে হবে, একটা হালকা হইতে হবে। তাহলে সেইটাই যদি হয়, আমরা এতদিন কি জানছি, m2 গ্রেটার দেন m1, এই শর্তটা হইলে তোমার আমি এটাকে দৌড়াইতে পারবো বা ও দৌড়ানি দিবে। তার মানে m2টা যদি ভারী হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? m2টা যদি ভারী হয়, তার মানে এর নিচের দিকে টানতে থাকবে। তার মানে এই m2g কাকে বিট করে ফেলবে? এই টিটাকে। আর এই m1g তখন কি ওপরের দিকে ওঠা শুরু করবে। তার মানে এখানে কে জিতবে?
টি জিতবে। তার মানে যে জিতে তার আগে প্লাস, যে হারে তার আগে কি মাইনাস। এই যদি হয় পরিস্থিতি, তার মানে এই পাশের যেই ত্বরণটি রয়েছে, এই পাশের ত্বরণটি কিভাবে কাজ করবে? এই পাশের ত্বরণটি এই পাশের ত্বরণটি সোজা এইভাবে কাজ করবে, আর এই পাশের ত্বরণটি সোজা এইভাবে কাজ করবে। তার মানে এই দিকে যাবে এখানকার সিস্টেমের এ, আর এটা যাবে এই দিকে। তাহলেই কি সিস্টেমটা ক্রিয়া করা শুরু করবে। এমতো অবস্থায় আমরা যদি এখন একটা সমীকরণের দিকে চলে যাই যে এখানে আসলে সিস্টেমের ত্বরণটা কি হবে, তো চলো দেখি যে ধরি সিস্টেমের ত্বরণ ইজ ইকুয়ালস টু এ। ভালো কথা। এখন এম টুর জন্য কি হবে? এম টুর জন্য কি হবে? এম টুর জন্য জিতবে কে? এম টু জি। হারবে কে? টি। তাহলে যে জিতবে তার আগে পজিটিভ, যে জিতবে তার আগে পজিটিভ, যে হারবে তার আগে নেগেটিভ। আর তোমার কি এম টু এ, ডান এন্ড ডাস্টেড। আর কোন সূত্রে ইউজ করে করতেছি এটা? এফ সমান এম এ। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা কোন পাগলে পারে না? এখানে আমার সব বাচ্চা কাচ্চা তো ভালো, সবাই পারে। তাহলে এইটা লিখে ফেললাম। তাহলে M1 ভরের জন্য কি হবে? ঠিক তার উল্টা হবে। কে জিতবে? টি জিতবে। কে হারবে? M1 জি হারবে। আর তোমার এইখানে পেয়ে যাবা কি M1 এ। গেল। তাহলে এখন দিলাম যোগ কইরা জীবনের যত ইয়ে আছে, কষ্ট আছে, ঠিক আছে, সব নিয়ে এই দুষ্টুটারে পুরা দুষ্টু কোকিল বানিয়ে দিলাম। ঠিক আছে, যখন এটা বানিয়ে দিলাম তাহলে 1+2 করলাম, 1+2 করলাম। তাহলে সেই ক্ষেত্রে কি করতে পারি? আমি এখানে এইটি কাটবে, এখানে এইটি কাটবে, তাহলে M2G মাইনাস M1G, as simple as that। M2A প্লাস M1A। আরে আমার বাবাগুলা তো পারে। তারপরে জি কে কমন নাও, M2 মাইনাস M1, আর এ কে কমন নাও, M2 প্লাস M1। এখন আমার লাগবে এ, তাহলে এ কে রাখো, তাহলে জি ইন্টু M2 মাইনাস M1। তাহলে নিচে কি আসে? M2 প্লাস M1। এইটাই হচ্ছে আমার সেই সূত্র যেটা এই রোলিং ফ্রিকশনের জন্য কাজ করবে, সেই ত্বরণের সূত্র। কোন পাগল বলছে আমার বাচ্চারা পারে না? তারা এখন থেকে সব পারে। গেল। এটাই হচ্ছে সেই রোলিং ফ্রিকশনের সূত্র যেটা এখানে ক্রিয়া করবে। তাহলে জি ইজ ইকুয়াল জি ইনটু M2 মাইনাস M1 ডিভাইডেড বাই M2 প্লাস M1। শেষ। এটাই সেই রোলিং ফ্রিকশনের সূত্র। আচ্ছা একটা কথা বলো, এটাই কি আসার কথা ছিল না? এই জিনিসটাই কি আসার কথা ছিল না? তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা বারবার বলতেছি, কি বলতেছি বলো তো? আমরা বারবার বলতেছি এফ সমান এম এ আছে। তাহলে এটা কি যাবে? এফ বাই এম যাবে। আর এফ সমান আমি কি জানি? এম জি জানি, আর এম জানি। এটাই তো আসার কথা ছিল, এটাই তো আসার কথা ছিল। যখন সেম হবে তাহলে এম এম কেটে যায়, এ সমান জি হয়। এ সমান কি জি হয়, তার মানে অভিকর্ষ ত্বরণের মতো হয়ে পড়তে থাকে। তো ওইটা তো আমরা না, আমরা তো ওইটা কাউন্ট করছি না। তাহলে এইখানে এম এম কি সমান হওয়ার কোনো কাহিনী আছে? এইখানে চেঞ্জটা হবে, এইখানেই ওই চেঞ্জটা হবে। তার মানে এই এম এর ভেতরে এখন যদি 5টা আনো তাহলে ওই শেষে যায় M1 M2 M3 আর M4 যোগ M5। মানে যা যা থাকবে সব নিচে দেখো, তুমি চিন্তা করে দেখো, টাইপ 1-এ নিচে যতগুলি বস্তু ছিল যোগ করছো, টাইপ 2-তে যোগ করছো। তার মানে নিচে ওইটাই হবে, যতগুলি বস্তু থাকবে তার ভরগুলো এই মানে সম্মিলিতভাবে নিচে চলে আসবে। আর উপরে ঘর্ষণ থাকলে তোমার এম এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, এম এর সাথে ওই ঘর্ষণ গুণাঙ্কটা গুণ হয়ে যাবে। ঘর্ষণ গুণাঙ্ক যদি দাও তাহলে কি হবে? ঘর্ষণ গুণাঙ্কটা ওই ভরের সাথে গুণ হয়ে যাবে, ভরের সাথে গুণ হয়ে যাবে। আর যদি ফোর্স দাও তাহলে ফোর্সটা বিয়োগ করে দিতে হবে। মেন কথা হচ্ছে এখান থেকে তখন ছোট বিয়োগ করে দিবা, তাহলেই কাহিনী শেষ। তাহলে তুমি যদি লজিক্যালি চিন্তা করো বাবা, তাহলে সব অঙ্ক একই রকম লাগবে। আর যদি লজিক্যালি চিন্তা না করো, আমি কপি কলের টাইপ করতেছি, এটা মনে হয় কত টাইপ 3 করতেছো, কিন্তু আমি যদি সম্পূর্ণ কপি কলটাকে এই চ্যাপ্টারের একটা টাইপ বলি, ভুল বলবো? ভুল তো বলবো না, কারণ আমার বেসিক তো সেম। কোন দিকে দৌড়াচ্ছে, কে ভারী, এবং এর উপরে ভিত্তি করে টান কোন দিকে যাচ্ছে, খেল্লা ফতে। তাহলে এইটার কি এ বেরিয়ে গেল। যখনই তুমি এখানে ভ্যালু বসাবা 9.8, ধরো M2 দেয়া আছে একটা ভ্যালু, M1 দেয়া আছে, M2 প্লাস M1 দেয়া আছে, তখন এ পেয়ে গেলে সাথে সাথে তুমি 1 বা 2 নম্বরে কোনো একটা জায়গায় বসিয়ে টান বল বের করে ফেলতে পারবা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই অঙ্ক আমার বাচ্চারা পারে,
অলরেডি টাইপ 1 টাইপ 2 তে শিখেছে, এখানে টাইপ 3 তে আবার দেখিয়ে দিলাম। কপি কলের টাইপ 4 তোমরা অলরেডি 3টা কিন্তু টাইপ করে ফেলেছো। যেহেতু 3টা টাইপ করে ফেলেছো, এখন তোমাদেরকে চলো 4th টাইপটাও দেখে ফেলি। এতদিন তোমরা দেখছিলা যে 2টা ধরনের কিন্তু তোমার কি 2টা বস্তু থাকছিল। এখন যদি সিস্টেমটা এরকম হয় তাহলে তুমি কি করবা? ধরো এখানে একটা বস্তু আছে, এই পাশে একটা, এই পাশে একটা। তার মানে তুমি বলতেই পারো এটাকে যদি তুমি M1 বলো, এটাকে যদি M2 বলো, আর এটাকে যদি M3 বলো, তার মানে এই সিস্টেমটা ওয়ার্কেবল মানে কি? কপি কলে তো টান বল, এই টান বলের সিস্টেমে তোমাকে যদি নিয়ে যেতে হয় তাহলে নিঃসন্দেহে তোমাকে M1টা সবচেয়ে বড় হতে হবে, M2 তারপরে বড় হতে হবে, এবং M3 সবচেয়ে হালকা হতে হবে। এমতা অবস্থায় তুমি যদি সিস্টেমটা দাঁড় করাইতে পারো, অনলি দেন এই সিস্টেমটা ওয়ার্ক করবে। আর এই সিস্টেমটা ওয়ার্ক করলে তখন আমরা কপি কলের কাহিনীগুলি কিন্তু কি বের করতে পারবো। এখন তুমি জানো যে M1 কি করছে, এখানে একটা M1G কাজ করছে কোন দিকে? নিচের দিকে। আর উপরের দিকে একটা টান বল T কাজ করছে, সেটাকে নাম দিলাম T1। আবার এখানে M2 বস্তুর জন্য নিচের দিকে কিন্তু কাজ করছে M2G, আর উপরের দিকে আর একটা টান বল আছে, এটার নাম দিলাম T2। এখন এই M3 এর কিন্তু নিচে হচ্ছে M3G কাজ করছে, আর রিফ্লেক্সিভ ফোর্সের কারণে সেম ভাবে উল্টা দিকে কি রিফ্লেক্সিভ ফোর্সের কারণে এটা নালিফাই হয়ে যাচ্ছে। রিফ্লেক্সিভ ফোর্স যদি বলি তাহলে এটা কি হচ্ছে? নালিফাই হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি নালিফাই হয়ে যায়, এখন একে এই বস্তু এই দিকে টানছে, তাহলে সেই টানটা হবে এই টানের সমান। আমরা অলরেডি দেখেছি, যদি এখান থেকে এতটুকু চিন্তা করি তাহলে আমরা অলরেডি টাইপ 1-এ দেখে এসেছি যে এখানে কি, যে এখানে T1 আর T1 সেম থাকে। তার মানে এই টান বল আর এই টান বল সেম। আবার এই পাশটা যদি চিন্তা না করে শুধু এই পাশ চিন্তা করো, তাহলে এই টান বল আর এই টান বল অবশ্যই সেম হবে। তুমি জাস্ট এই জিনিসটা করে আসছো, এখন এটা আর এক সাইডে লাগাই দিছে, তার মানে এইটা আর এটাও তো সমান হবে রে বাবা। এটা আর এটাও কি সমান হবে। তার মানে এখন কথা হচ্ছে যে এই যে T2 আর T1 এর ভেতরে যে ভারী, কে ভারী? M1 ভারী, তো ওর দিকে দৌড় দিবে। তার মানে T1 ছোট হয়ে যাবে, T1 বড় হয়ে যাবে, T2 ছোট হয়ে যাবে। তাহলে এমতা অবস্থায় আমরা কি অঙ্কটা করতে পারবো না? কোন সূত্রতে ফেলতে হবে? ওই যে সেই বিখ্যাত F = ma। এখান থেকে সিস্টেমের কি বের করতে হবে? ত্বরণ বের করতে হবে, তাহলেই কেল্লা ফতে। এবং অবশ্যই এখানে মাথায় রাখতে হবে, এখানে আমরা ঘর্ষণ চিন্তা করিনি, ঘর্ষণ চিন্তা করিনি, ঘর্ষণ চিন্তা করি নাই। ঠিক আছে? তাহলে ঘর্ষণ যদি চিন্তা করতাম তাহলে ওইটা আর একটা টাইপ হইতো, ওই টাইপটা বুঝাবো তোমার এরপরে। তার মানে এখানে আমরা ঘর্ষণ চিন্তা করিনি। এই হচ্ছে ফুল সেটআপটা। এটা যদি ফুল সেটআপ হয় তাহলে এখন যদি তুমি চিন্তা করে দেখো তাহলে এখানে কি আসছে? এখানে যদি আমরা একটু চিন্তা করি ভালো মতো, সেটা হচ্ছে 3টা বস্তু। তাহলে M1 এর জন্য কি আসছে বাবা? M1 এর জন্য নিচের দিকে যে যাচ্ছে, যে জিতবে সে পজিটিভ, যে হারবে সে নেগেটিভ। তাহলে যে জিতছে, কে জিতছে? M1 জিটা জিতছে। কে হারছে? T1 হারছে। এবং এই পাশে তোমার M1A, এটা হচ্ছে 1 নাম্বার সমীকরণ। তারপরে M2-র জন্য কি হচ্ছে বাবা? ওই পাশেরটার জন্য এটা নিচে যাচ্ছে, ওইটা উপরে যাচ্ছে। কে জিততেছে? আর একটা কথা বলিনি, সিস্টেমের তাহলে পুরা ত্বরণটা কোন দিকে যাচ্ছে বলতো? সিস্টেমের পুরা ত্বরণটা, এখানকার ত্বরণ এরকম ঊর্ধ্বমুখী, এখানকার ত্বরণ এই দিকে, আর এখানকার ত্বরণ কোন দিকে? এখানকার পরেরটা যদি বলি, এখানকার ত্বরণ কিন্তু বাবা এইদিকে। তার মানে এখানকার এ এদিকে, এখানকার এ এদিকে, আর এখানকার এ কোন দিকে? এদিকে। তাহলে পুরা সিস্টেমের ত্বরণটা এখানে আমরা দেখতে পারবো, ওইটাই আমরা বের করছি, যেটাকে সিস্টেমের ত্বরণ এ ধরেছি। তাহলে এখন M2-র জন্য মানে এই পাশেরটার জন্য কি হচ্ছে? এটা উপরের দিকে উঠছে, তার মানে T2 জিতছে। তাহলে T2 কি হবে? পজিটিভ হবে। তাহলে T2 যদি পজিটিভ হয়, T2 - M2G = M2A। এটা কত নাম্বার? 2 নাম্বার। আর M3-র জন্য কি লিখতে পারি? M3-র উপরে তো আর M3G কাজ করবে না। দেখো কে জিতছে? T1 জিতছে, T2 হারছে। তাহলে T1 - T2 = কি লেখা যায়? M3 of A।
এই তিনটা এসে গেছে। এখন আবার কি করি চলো তো, আবার আমরা এটাকে যোগ করি। এটাকে যদি যোগ করে দিই দিয়ে লাড়া চিনি ছাড়া অবস্থা, যদি একসাথে 1 2 3 করে ফেলি, একসাথে 1 2 3 করে ফেলি, তাহলে -t1 আর +t1 ক্যান্সেল হয়ে যাবে, +t2 -t2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে m1g থাকছে আর m2g কিন্তু থাকছে, আর এদিকে থাকছে হচ্ছে m1a প্লাস m2a প্লাস m3a। খুব ভালো কথা, এইখানে এই তিনটা থাকছে। এখন যদি পরবর্তীতে জি কমন নিই, জি কমন নিলে m1 মাইনাস m2 আসতেছে, আর এ কমন নিলে m1 প্লাস m2 প্লাস m3 আসতেছে। এই সকল দিকে যদি দেখি তাহলে a ইজ ইকুয়ালস টু জি m1 মাইনাস m2 ডিভাইডেড বাই তিনটা ভরের যোগফল। ডান অ্যান্ড ডাস্টেড। এটা হচ্ছে সিস্টেমের ত্বরণ। এটা কি সিস্টেমের ত্বরণ। আর প্রতি ক্ষেত্রে কিন্তু লিখে নিবা যে ধরি সিস্টেমের ত্বরণ এ। সিস্টেমের ত্বরণ জানলে সেখান থেকে টান বল যে বের করা যায় অলরেডি আমরা বুঝিয়ে ফেলেছি আগের যে টাইপগুলি আছে সেখানে। তার মানে এই ধরনের কোনো যদি থাকে যেখানে ঘর্ষণ চিন্তা করি নাই, তার মানে এখানে জি ইন্টু m1 মাইনাস m2 চলে আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে এই সিস্টেমের জন্য কি সিস্টেমের ত্বরণ। তাহলে এখানে উপরে একটু যদি কষ্ট করে লিখে দিই, ধরি সিস্টেমের ত্বরণ সমান সমান এ। ডান অ্যান্ড ডাস্টেড। সিস্টেমের ত্বরণ এ হইলে তো হয়ে গেল কাহিনী সব। আর কি কোনো কাহিনী থাকলো? কাহিনীতে সব হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে সিস্টেমের এ, এবং সম্পূর্ণটা আমরা যদি বিবেচনা করি তাহলে তুমি বুঝতে পারছো যে এইভাবে কিন্তু তুমি সম্পূর্ণ অঙ্কটা কি করে ফেলতে পারো, করে ফেলতে পারো। তাহলে টাইপ 5 বা ঘর্ষণযুক্ত, তুমি এটা কিসের ঘর্ষণযুক্ত? এই যে টাইপ 4 এর ঘর্ষণযুক্ত অংশটা নিয়ে যদি আমি তোমাকে আলোচনা করে দিই তাহলে তোমাদের কপি কলটি একদম বিস্তারিতভাবে কমপ্লিট হয়ে যাবে। তো চলো কিসের আর অপেক্ষা, আমরা শুরু করে দিই। আমি যদি তোমাকে বলি এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2 আর এটা হচ্ছে m3, তার মানে এই সিস্টেমটাকে আপ এন্ড রানিং করার জন্য তোমাকে এই শর্তটা এখানে প্রযোজ্য হতে হবে। এই শর্তটা এখানে কি হতে হবে? প্রযোজ্য হতে হবে। যদি এই শর্তটা এখানে প্রযোজ্য না হয় তাহলে কোনোভাবেই কি হবে না, এই সিস্টেম কাজ করবে না, মানে এটা স্ট্যান্ড স্টিল অবস্থাতে থাকবে। তাহলে ধরে নিলাম এটা এই অবস্থায় আছে, তাহলে এটা তোমাকে মনে রাখতে হবে যে m1g তোমার কিসের দিকে, নিচের দিকে ক্রিয়া করছে, আর এইখানে উপরের দিকে একটা টান বল T1 কিন্তু কাজ করছে, এবং এই বস্তু এই m3 কে এই দিকে তোমার কি বলে টানছে? T1 টান বলেই কিন্তু টানছে, T1 টান বলে টানছে। আবার m2 যদি ক্ষেত্রে বলি তাহলে m2g এটা নিচের দিকে আর উপরের দিকে আর একটা ক্রিয়া করছে কি বলতো? T2, আর এটা এদিকে ক্রিয়া করছে, মানে এই m2 বস্তুটি m3 কে এইদিকে টানছে, তার মানে কি T2 বল সেখানেও ক্রিয়া করছে। তাহলে এই যদি অবস্থা হয় এবং তুমি জানো যে এইখানে কি আছে, এখন এখানে আচ্ছা ঘর্ষণটা পরে দেখায়, এখানে কি আছে? m3g যদি নিচের দিকে ক্রিয়া করত, এর অপোজিট রিফ্লেক্সিভ ফোর্স RF এটাকে কি করে দিচ্ছে? নালিফাই করে দিচ্ছে। এখন যদি তুমি চিন্তা করো যে m3 এখানে কি আছে? ঘর্ষণ আছে। এখানে কি আছে? ঘর্ষণ আছে। তাহলে ঘর্ষণ যদি থাকে তাহলে এখানে একটা ঘর্ষণ বল F পাওয়া যাবে, এবং সেটা F কে হবে F কে ইজ ইকুয়ালস টু মিউ কে mg লেখা যায়, কিন্তু আমরা অলরেডি ঘর্ষণযুক্ত তলের ক্ষেত্রে ওটা পড়ে এসেছি। তাহলে এটা যদি ঘর্ষণ থাকে বাবা, তাহলে এটা F, সিম্পলি F। এখন এই F যদি এদিকে যায় তাহলে ক্রিয়া করবে, আচ্ছা এটা T1 হবে, এটাকে কি হবে? T1 হবে, এটার এটা সেম হবে। তাহলে এইটা সিস্টেমের যদি বলি তাহলে এই এমত অবস্থায় এটা নিচের দিকে যাবে, এটা ওই দিকে দৌড় দিবে, আর এটা কি উপরের দিকে হবে। তার মানে সিস্টেমের যে ত্বরণ আছে, সিস্টেমের যে ত্বরণটি রয়েছে, তাহলে এখানকার ত্বরণ যাবে কি এইদিকে, এইখানকার ত্বরণ যাবে কোন দিকে? এই দিকে যাবে, আর এইখানকার ত্বরণ যাবে কোন দিকে? এইদিকে। তাহলে যে তার মানে এখানকার ত্বরণ এদিকে, এখানকার ত্বরণ এদিকে, আর এখানকার ত্বরণ এইদিকে। আর যেহেতু এটা এদিকে টান দিতেছে, তার মানে ঘর্ষণ থাকার কারণে m3 এর উপরে এই বলটা কোন দিকে ক্রিয়া করবে বলতো? এর বলটা কিন্তু ক্রিয়া করবে এই সাইডে।
তার মানে এই যে এফ ঘর্ষণ বল সেটা কিন্তু ক্রিয়া করছে এই সাইডে। তাহলে এমতা পরিস্থিতিতে বা এমতা অবস্থায় চলো দেখি যে ইকুয়েশনটা কি দাঁড়াবে। এখন আমরা যখন জানি যে ধরি ধরি সিস্টেমের ত্বরণ ইজ ইকুয়ালস টু এ। এখন M1 ভরের জন্য প্রথমে লিখব। তো M1 ভরের জন্য যদি লিখি তাহলে পাবো কি, এটা জিতছে কে, যে জিতছে তার আগে পজিটিভ, তাহলে M1 জির দিকে যাচ্ছে, তাহলে T2 হেরে যাচ্ছে, তাহলে M1G এটা জিতছে তাই পজিটিভ, হারছে T, আর M1A, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারপরে হারছে, তারপরে যদি 2 নাম্বার বস্তুর দিকে যায় তাহলে M2G নিচের দিকে জিতছে, হারছে কে, সরি M2G হারছে, জিতছে কে, T2 জিতছে, তাহলে T2 কি হবে বাবা, পজিটিভ হবে। তাহলে T2 যদি পজিটিভ হয় T2 মাইনাস M2G ইজ ইকুয়ালস টু M2A, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। আর M3 জন্য আগে কি করছিল এখন বলো তো, আগে করছিল শুধু T1 মাইনাস T2 আসছিল, কিন্তু এখন দেখো এদিকে কি আছে, ঘর্ষণও আছে, তাহলে T1 মাইনাস T2 মাইনাস F, এই এফটা ছোট হাতের হবে, মাইনাস F। কারণ কি, এটা কোন এফ, এই যে বিপরীত দিকে যে ঘর্ষণ বল এফ কে সেটা হচ্ছে এইখানে আছে এফ কে এইদিকে, তার মানে T2 আর এফ কে কি হবে মাইনাস, কারণ কি এরা দুইজনই হারছে, কে জিতছে, T1 জিতছে, দ্যাটস ওয়াই T1 এদিকে থাকলো, আর এটা হচ্ছে M3 অফ এ। এখন এই তিনটা ভাগনিকা, এই তিনটা ভাগনিরে যোগ করে দাও এই তিনটাকে যদি যোগ করে দিই আমি তাহলে কেল্লা ফতে হয়ে যাবে। এই তিনটাকে যদি যোগ করে দিই 1 প্লাস 2 প্লাস 3 করি তাহলেই কেল্লা ফতে। 1 প্লাস 2 প্লাস 3 করলে তোমার হচ্ছে এখানে যেটা পাবা সেটা হচ্ছে তোমার T1 এটা ছিল, তাহলে T প্লাস T মাইনাস T1 প্লাস T1 কাটা, প্লাস T2 মাইনাস T2 কাটা, তাহলে উপরে থাকছে হচ্ছে M1G, সেকেন্ড লাইনে থাকছে মাইনাস M2G, থার্ড লাইনে থাকছে মাইনাস FK, আর এদিকে তো অ্যাজ ইউজুয়াল এ কমন নিয়ে ফেলি, M1 প্লাস M2 প্লাস M3 এটা থাকতেছে। তাহলে এখন যদি এইখানে চিন্তা করো তাহলে তুমি এটা দুই ভাবে লিখতে পারো, জি কমন নিয়ে ওটা মাইনাস রাখতে পারো অথবা এমনও রাখতে পারো। তো এমনই যদি আমি রাখি তাহলে A ইজ ইকুয়ালস টু M1G মাইনাস M2G মাইনাস F অফ K ডিভাইডেড বাই M1 প্লাস M2 প্লাস M3। তাহলে সিস্টেমের ত্বরণ এখান থেকে কিন্তু বের হয়ে যাবে। সিস্টেমের ত্বরণ কি হবে, এখান থেকে কিন্তু আরাম করে কি হবে বলতো, আরামে সিস্টেমের ত্বরণ কিন্তু বের হয়ে যাবে। তাহলে তোমার এখান থেকে জাস্ট কি করা লাগবে, তুমি ধরো এম এর মান জানো, তোমাকে বলে দিবে M1 সমান অমুক কেজি, তোমাকে বলে দিবে M2 সমান অমুক কেজি, M3 সমান অমুক কেজি, এবং জি তুমি জানো 9.8। ফ্রিকশনের জন্য যদি বলি এফ কে হয়তো বলে দিল ঘর্ষণ গুণাঙ্ক অত, কিংবা ফ্রিকশনাল ফোর্সটাই বলে দিল যে ঘর্ষণ বল এত। ঘর্ষণ বল আর ঘর্ষণ গুণাঙ্ক কিন্তু আলাদা। ঘর্ষণ গুণাঙ্ক দেয়া থাকলে তাকে এমজির সাথে গুণ করে কি করতে হবে, তোমার ঘর্ষণ বলে ট্রান্সফার করে দিতে হবে। তাহলে এইভাবে যদি তুমি করো তাহলে সিস্টেমের ত্বরণটা বেরোয় যাবে। সিস্টেমের ত্বরণ বেরোয় গেলে উপরের যে কোনো একটা সমীকরণে তুমি যদি এই ভ্যালুটা, এর ভ্যালুটা বসিয়ে দাও তাহলে কেল্লাফতে তোমার টান বল বেরিয়ে যাবে, যেটা টাইপ 1 টাইপ 2 তে তুমি দেখেছো। তাহলে কপিকলের অদ্যপান্ত কিন্তু শেষ হয়ে গেল মাত্র 5টা টাইপের ভেতর দিয়ে, এবং এই 5টা টাইপকে তুমি যদি একটা চ্যাপ্টারের একটা টাইপের আন্ডারে আনতে পারো, ওয়াই নট, একটা ঘর্ষণযুক্ত একটা ঘর্ষণ ছাড়া, কাহিনী তো সব সেমই, যে জিততেছে তার আগে পজিটিভ, যে হারতেছে তার আগে নেগেটিভ। এইভাবে তুমি সবগুলি টাইপের অঙ্ক এখন এসএসসি তে যেই প্রশ্নই আসুক কপিকল নিয়ে ইউ আর প্রো। কারণ কি, তুমি 5টা ভিডিও করেছো, 5টা পার্ট, যেই 5টা পার্টে তোমাকে খন্ড খন্ড করে আমি বুঝাইলাম, তুমি কিন্তু সবগুলি বুঝে ফেলেছো, তোমার একদম একদম পুরা তুমি প্রো হয়ে গেছো কপিকলে। তার মানে এখন যেখান থেকেই কোশ্চেন আসুক এই 5 টপিকের বাইরে কোশ্চেন আসবে না। তো এই তো তুমি শিখে গেলা কপিকল। আর ভয় আছে? নিশ্চিতভাবে আর কিন্তু ভয় নেই। তাহলে আমাদের কিন্তু কোর্সগুলি রানিং আছে, তুমি জানো ক্লাস 9 এর জন্য কি টার্গেট ফাইনাল ব্যাচ, এবং ক্লাস 10 এর জন্য ফাইনাল রিভিশন
মাস্টার ব্যাচ। তাহলে দ্রুত জয়েন করে ফেলো, যদি এইভাবে একদম ইজি করে পানি পানি করে ফেলতে পারো তোমার পদার্থবিজ্ঞানকে, তাহলে তুমি 100তে 100 নিশ্চিতভাবেই পাবে। তো দেখা হচ্ছে পদার্থবিজ্ঞান ক্লাসে। এনরোল সম্পর্কিত তথ্য জানতে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, কিংবা যোগাযোগ করতে পারো ফেসবুক মেসেঞ্জারে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই অবশ্যই ক্লাস বেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।